দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আই ডেস্কে। শুরুতেই শিরোনাম। ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলা, জবাবে বাহরাইন ও কুয়েতের 85টি স্থাপনায় আইআরজিসির আঘাত। তেহরানের সাথে যুদ্ধবিরতি শেষ ঘোষণা ট্রাম্পের। ইরাকের কারবালা ও নাজাফে খামেনির জানাজা অনুষ্ঠিত। 20 লাখ মানুষের অংশগ্রহণে বিশেষ শোক র্যালি। কাল জন্মভূমি ইরানের মাশহাদ শহরে দাফন। বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে 26 জনের প্রাণহানি। ভারী বৃষ্টিতে ভূমিধসে ভারতের বিভিন্ন স্থানে নিহতের সংখ্যা বেড়ে 28। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ইরান। ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন তাদের সাথে আর কোনো চুক্তি করতে চান না তিনি। এ সময় ইরানি নেতাদের আগ্রাসী ও নিকৃষ্ট আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করে মঙ্গলবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বানিয়েছে ইরান। সমঝোতা স্মারকের আওতায় যখন চলছে যুদ্ধবিরতি, তখন নতুন করে আরও একবার সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র ইরান। মঙ্গলবার রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের বন্দরনগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপ। কেশমের 7টি, সিরিকের 6টি ও বন্দর আব্বাসের 10টি স্থানে হামলা চালায় মার্কিন বাহিনী। টেলিযোগাযোগ টাওয়ার সহ ক্ষয়ক্ষতির শিকার বহু স্থাপনা, আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার নির্দেশ অমান্য করে মার্কিন নৌবাহিনীর সহায়তায় ওমানি রুট দিয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করায় 3টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। মূলত এর জবাবেই ইরানে হামলা চালায় ওয়াশিংটন। পাল্টা জবাবে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরানের নৌ ও বিমান বাহিনী। টার্গেট করা হয়েছে বাহরাইনের যুক্তরাষ্ট্রের ৫ম বহর, শেখ ইসা ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। ইরানের দক্ষিণে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবিও করেছে আইআরজিসি। হামলা পাল্টা হামলায় যখন উত্তপ্ত পরিস্থিতি, তখন উত্তেজনা আর উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে হওয়া যুদ্ধবিরতি শেষ বলে ঘোষণা দিয়েছেন তিনি। আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ইরানি নেতাদের নিকৃষ্ট আখ্যাও দেন ট্রাম্প। আমি মনে করি এটি শেষ। আমি ইরানিদের সঙ্গে আর চুক্তি করতে চাই না। তারা নিকৃষ্ট ও মিথ্যাবাদী। তাদের সাথে চুক্তি মানে সময় নষ্ট করা। তাদের নেতারা ক্যান্সার, এবং সেই ক্যান্সার শুরুতেই কেটে ফেলতে হবে, তা আপনারা জানেন। ইরানের বিরুদ্ধে সমঝোতা স্মারকের শর্তগুলোকে সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছেন ট্রাম্প। তার দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে একমত হলেও এখন দাবি করে যে এ বিষয়ে কোনো কথাই হয়নি। এ সময় ইরান যুদ্ধে সহায়তা না করায় ন্যাটোর সমালোচনাও করেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। মার্কিন হামলার জেরে ইরাক থেকে জরুরি ভিত্তিতে দেশে ফিরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তথ্যটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB। জানা যায়, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মঙ্গলবার রাতে ইরানের প্রতিনিধি দলের সাথে ইরাকে গিয়েছিলেন পেজেশকিয়ান। সেখানে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সাথে বৈঠক হয়। নাজাফে অবস্থিত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারেও যান তিনি। নিজ দেশে যুক্তরাষ্ট্রের হামলার খবর পেয়ে এরপর বুধবার ভোরেই ইরাক ত্যাগ করেন পেজেশকিয়ান। ইরানের জ্বালানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার অবরোধ পুনর্বহালের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন, আর এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই সিদ্ধান্তকে সমঝোতা স্মারকের শর্তের স্পষ্ট লঙ্ঘন বলেই আখ্যা দেওয়া হয়েছে। এটি মার্কিন প্রশাসনের অসৎ উদ্দেশ্য প্রতারণার আরও একটি নজির বলে অভিযোগ তেহরানের।
যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি ভঙ্গের পরিণাম নিয়েও সতর্ক করেছে। নিজ স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরাকের নজাফ ও কারবালায় অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে নেওয়া হয় খামেনি পরিবারের মরদেহ। আর এর মাঝে বিশেষ শোক র্যালিতে কমপক্ষে ২০ লাখ মানুষের সমাগম হয় শহর দুটিতে। আগামীকাল জন্মভূমি ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। আয়াতুল্লাহ খামেনির কফিনবাহী উড়োজাহাজ ইরাকের মাটি ছোঁয়া মাত্রই এই হুড়োহুড়ি ভক্ত অনুরাগীদের। প্রিয় নেতাকে একবার ছুঁয়ে দেখতে আপ্রাণ চেষ্টা সবার। মঙ্গলবার স্থানীয় সময় রাতে নাজাফ বিমানবন্দরে অবতরণ করে ইরানের রাষ্ট্রীয় বিমান। একে একে নামানো হয় খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ। প্রথম দফায় এয়ারপোর্টেই অনুষ্ঠিত হয় জানাজা, যেখানে যোগ দেন ইরাকের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান বিচারপতি। এরপর দিনের অন্যান্য আনুষ্ঠানিকতার স্বার্থে আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হয় নাজাফে অবস্থিত ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। সেখানেও আরেক দফায় অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। পরে পবিত্র কারবালায় হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে নেওয়া হয় খামেনি পরিবারের মরদেহ। এরপর চলে কফিনবাহী কনভয়ের বিশেষ শোক র্যালি। ইরাকের নাজাফ ও কারবালার পর বৃহস্পতিবার জন্মভূমি ইরানের মাশহাদ শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে ইমাম রেজার মাজারে হবে তার দাফন। অনিক রহমান, যমুনা নিউজ। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তে আতঙ্কে ইসরায়েল। নেটো সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর সেখানেই আঙ্কারাকে F-35 ফাইটার জেট সরবরাহের সিদ্ধান্ত জানান মার্কিন প্রেসিডেন্ট। আর এই অবস্থায় তুরস্ককে যুদ্ধ বিমান সরবরাহ না করতে মিত্র যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে ইসরায়েল। F-35 মার্কিন সমর ভাণ্ডারে অন্যতম শক্তি হিসাবে বিবেচনা করা হয় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির এই ফাইটার জেটকে। বর্তমানে 20টি দেশের কাছে রয়েছে এই যুদ্ধবিমান। সেই যুদ্ধবিমান এবার তুরস্কের কাছে বিক্রির ঘোষণা এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। আঙ্কারায় নেটোর সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তুরস্ক এবং মার্কিন প্রেসিডেন্ট। সেখানে বিভিন্ন ইস্যুতে আলোচনার এক পর্যায়ে তুরস্কের কাছে F-35 ফাইটার জেটটি বিক্রির ঘোষণা দেন তিনি। আমাদের মিত্রদের মধ্যে তুরস্ক সবচেয়ে বিশ্বস্ত। তারা আমাদের খুবই ঘনিষ্ঠ। এ কারণে এই দেশটির কাছে ফাইটার জেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। এটা সেরা যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম। F-35 সংক্রান্ত বিষয়টি আমাদের জন্য নতুন কিছু নয়। এই বিষয়ে আমরা আগেও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের 5টি যুদ্ধ বিমান সরবরাহের কথা দিয়েছেন। মিত্র যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে স্বভাবতই আতঙ্কে তেল আবিব। মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েলের কাছে রয়েছে F-35 ফাইটার জেটটি তুরস্কের হাতে পৌঁছালে তা ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রয়ের বিষয়টি আমরা সমর্থন করি না। প্রধানমন্ত্রী স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রকে বলেছেন যে আমরা যে অঞ্চলে বাস করছি সেখানে ইসরায়েলের সামরিক আধিপত্য ধরে রাখা গুরুত্বপূর্ণ। F-35 প্রকল্পে শুরু থেকেই অংশ ছিল তুরস্ক। তবে 2020 সালে যুক্তরাষ্ট্র তার অত্যাধুনিক পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম তুরস্কের কাছে বিক্রি না করায় মস্কো শরণাপন্ন হয় আঙ্কারা। রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে তুরস্ক। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তুরস্কের কাছে F-35 সরবরাহ না করার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। স্পেনের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নেটো জোটে সামরিক ব্যয় বৃদ্ধি না করার ঘোষণাও দেয় স্পেন। পাশাপাশি চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি স্পেন। এর ফলে প্রতিশোধ হিসেবে দেশটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় নেটো শীর্ষ সম্মেলনে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্টকে স্পেনের সাথে সমস্ত বাণিজ্য অবিলম্বে বন্ধের নির্দেশ দেন ট্রাম্প।
Spain is a wasted cause. We don't want to do any trade business. আমি স্পেনের সাথে কোনো কথাই বলতে চাই না। তারা ন্যাটোতে সামরিকভাবে কোনো ভূমিকা রাখে না, আবার অর্থও দেয় না জোটটিতে। আমি স্পেনের সাথে ব্যবসায়িক সম্পর্ক সহ কোনো ধরনের সম্পর্কই রাখতে চাই না। এমন পদক্ষেপ নিলেই দেখবেন কিছুদিনের মধ্যে তারা আমার কাছে ফিরে আসবে আর আমার প্রশংসায় পঞ্চমুখ হবে। সামরিক জোট নেটোর সম্মেলন চলাকালীন নেটো বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক। মঙ্গলবার রাজধানী আঙ্কারার সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় সামরিক জোটটির বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়েছে, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদেরও সংঘর্ষ হয়েছে, গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে নেটো ও যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ হয়েছে তুরস্কের আরেক শহর ইস্তাম্বুলেও। সম্মেলনকে ঘিরে কয়েকদিন ধরেই প্রতিবাদ করছে শহরটির বাসিন্দারা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়ার দুই দেশ চীন ও ভারত। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে। টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা এবং ভূমিধসের সৃষ্টি হয়েছে, আবার কোথাও আকস্মিক পাহাড়ি ঢলে ভেসে গেছে জনপদ। এখন পর্যন্ত চীনে ২৬ জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে ভারতের কেরালা, মহারাষ্ট্র ও গুজরাটে বন্যা ভূমিধসে ২৮ জনের প্রাণ গেছে। প্রকৃতির রুদ্ররূপে বিপর্যস্ত চীন। দক্ষিণাঞ্চলের গুয়াংশি অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। পানির তোরে ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমি। অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাসিন্দারা। চীনের মধ্যাঞ্চলেও উদ্বেগজনক পরিস্থিতি। প্রবল ঝড়, বজ্রপাত, টর্নেডো এবং ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ শতাধিক মানুষ। হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বন্যায় বহু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবে গেছে শত শত সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন হাজার উদ্ধার কর্মী। আবহাওয়া বিভাগ বলছে আগামী কয়েকদিনও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে ভারতও থামছে না বর্ষার তাণ্ডব। মহারাষ্ট্রের পশ্চিমঘাট এলাকায় গেল ২৪ ঘন্টায় ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মহাবালেশ্বরে নেমেছে ভূমিধস। অনেক সড়ক বন্ধ হয়ে গেছে, ব্যাহত হচ্ছে যান চলাচল। জম্মু কাশ্মীরের দোদা জেলায় প্রবল বর্ষণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ধস। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, দোকানপাট, যানবাহন। অন্যদিকে গুজরাটের সুরাটেও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বহু সড়ক। জলাবদ্ধতার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আমরা এ পর্যায়ে ইরাকে যাচ্ছি। আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের প্রথম জানাজা শেষে চলছে শ্রদ্ধা জ্ঞাপন ও বিদায়ের আনুষ্ঠানিকতা। আমরা একটু সরাসরি সেটি দেখতে চাই। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوم
يوفون بالنذر يوفون بالنذر يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام আমরা সরাসরি দেখছিলাম ইরাকে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজা শেষে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন চলছে, সরাসরি দেখছিলাম সেটি। পুলিশের সাথে এনকাউন্টারে নিহত হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় শিশু ধর্ষণের মূল সন্দেহভাজন। কর্তৃপক্ষ বলছে আলামত উদ্ধারে ঘটনাস্থলে গেলে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে আসামি প্রভাস মণ্ডল, আর এ সময় পুলিশের গুলিতে সে নিহত হয়। এদিকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এখনও উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা। দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ হচ্ছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। মাত্র 12 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত এই নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়। 12 years child उनको रेप दैट मर्डर हो गया क्यों? ধর্ষণের পরে তাকে জীবিত অবস্থায়, তার জ্ঞান ছিল তখনও, সেই অবস্থায় বস্তাবন্দি করে একটা পুকুরের মধ্যে ফেলে দিয়ে তার উপরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে প্রতিবাদ করার জন্য এবং সেই ঘটনার প্রতিবাদেই আজকে আমাদের এই মিছিল। গেল শনিবার পশ্চিমবঙ্গের 24 পরগনায় অপহরণ করা হয় এক শিশুকে। বিবৃতিতে পুলিশ জানায়, বন্ধুর জন্মদিনে উপহার কিনতে বের হওয়া ওই মুসলিম শিশুটিকে সড়ক থেকে অপহরণ করে 4 তরুণ। ধর্ষণ ও নির্যাতনের পর জ্ঞানহীন অবস্থায় তাকে বস্তাবন্দি করে ফেলে দেয় পুকুরে। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো এলাকা। বিক্ষোভের পর অবরুদ্ধ করে রাখা হয় সড়ক রেলপথ। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। গণপিটুনিতে নিহত হয় ইন্দ্রনাথ তাঁতি নামের এক অভিযুক্ত। এদিকে সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলে নেওয়া হলে এনকাউন্টারে নিহত হয় প্রভাস। পুলিশের দাবি, অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে সে। আটক করা হয়েছে আনন্দ সর্দার ও দিবাকর সর্দার নামের আরো 2 জনকে। ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন না হবে। বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। আমি হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো, আর আমার যাবার শক্তি নেই। এদিকে শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে হওয়া বিক্ষোভ থেকে ভাঙচুর ও সহিংসতা চালানোর জন্য অন্তত 20 জনকে গ্রেফতার করেছে শুভেন্দু অধিকারী প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। 5 জন ক্রু নিয়ে পাকিস্তানের শারজা থেকে করাচি যাওয়ার পথে নিখোঁজ K2 এয়ারওয়েজের একটি কার্গো বিমান। জানা গেছে মঙ্গলবার রাতে করাচির উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানটির নেভিগেশন সিস্টেমে, যা জানানোর পর দ্রুতই বিমানটিকে সহায়তায় তৎপর হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল। দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা শুরুর মাত্র 3 মিনিটের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামতে শুরু করে বিমানটি। এরপরে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। নিয়ন্ত্রণ হারিয়ে করাচির দক্ষিণ পশ্চিমে আরব সাগরের উপর বিমানটি আছড়ে পড়ার আশঙ্কা জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইট রাডার 24। আর এই কার্গোটির অবস্থান শনাক্ত ও নিখোঁজ ক্রুদের খুঁজতে এরই মাঝে বেশ কয়েকটি সংস্থার সাথে সমন্বয় করে উদ্ধার অভিযান শুরু করেছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি। হামলা পাল্টা হামলায় আবারও যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তৈরি হওয়ায় ফের অস্থিতিশীল হয়ে পড়েছে আন্তর্জাতিক তেলের বাজার। 1 লাফে দাম বেড়ে গেছে।
একদিকে হরমুজে 3টি নৌযানে হামলা, অন্যদিকে তেহরানে জ্বালানি বিক্রয়ে মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের বড় প্রভাব পড়েছে বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম 2.6% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $76 উপর। অন্যদিকে মার্কিন বাজারেও তেলের দাম বেড়েছে 2.6% বেশি, পৌঁছেছে $72 উপর। জ্বালানি তেলের দামে অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে মার্কিন পুঁজি বাজারেও। দরপতন হয়েছে মার্কিন সরকারি বন্ড, ট্রেজারি, ফিউচার্সের সূচকেও। বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকায় তলানিতে রয়েছে ঢাকা। আর বাসযোগ্য শহর নিয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 173 শহরের এই তালিকায় ঢাকার নিচে রয়েছে কেবল ত্রিপোলি ও দামেস্ক। এদিকে গতবারের মতো এবারও বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের স্বীকৃতি পেয়েছে ডেনমার্কের কোপেনহেগেন, আর দ্বিতীয়টি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শীর্ষ 10-এ সবচেয়ে বেশি 3 শহর অস্ট্রেলিয়ার। প্রতি বছর বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ। লাইভেবিলিটি ইন্ডেক্সের র্যাঙ্কিংয়ের ভিত্তিতে গতবারের মতো এবারও প্রকাশ করা হয়েছে 173 শহরের তালিকা। ইআইইউর প্রকাশিত বার্ষিক প্রতিবেদন মতে 2026 সালের সবচেয়ে বসবাসযোগ্য শহর ডেনমার্কের কোপেনহেগেন। টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে অবস্থান করছে শহরটি। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর মতো সূচকের আলোকে পয়েন্টের ভিত্তিতে করা হয় এই র্যাঙ্কিং। 100-এর মধ্যে কোপেনহেগেনের গড় পয়েন্ট 98। তালিকার 2 নম্বরে থাকা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পয়েন্ট 97। শীর্ষ 10-এ সবচেয়ে বেশি শহর অস্ট্রেলিয়ার। তালিকার 3 নম্বরে মেলবোর্ন ও 4-এ অবস্থান সিডনির, আর 8-এ অ্যাডিলেড। এশিয়ার একমাত্র দেশ হিসেবে জাপানের ওসাকা ও টোকিও 2টি শহর রয়েছে শীর্ষ 10-এ। এছাড়াও রয়েছে সুইজারল্যান্ডের 2টি ও কানাডার 1টি শহর। 173 দেশের এই তালিকায় ঢাকা 171তম, অর্থাৎ সবচেয়ে কম বসবাসযোগ্য হিসাব করলে ঢাকার অবস্থান 3 নম্বরে। 100-এর মধ্যে ঢাকার গড় পয়েন্ট মাত্র 42। এর মধ্যে অবকাঠামোর সূচকে সবচেয়ে কম 27 পয়েন্ট আর শিক্ষায় সর্বোচ্চ 67। গতবার একই অবস্থানে ছিল ঢাকা। তালিকার সবচেয়ে তলানিতে অবস্থান সিরিয়ার দামেস্কের। ঢাকার নিচে রয়েছে আর কেবল লিবিয়ার ত্রিপোলি। কম বসবাসযোগ্য 10 শহরের মধ্যে পাকিস্তানের করাচি, ইউক্রেনের কিয়েভ, জিম্বাবুয়ের হারারে ও ইরানের তেহরানের মতো শহরও রয়েছে। যুদ্ধের কারণে এবার অবস্থানের অবনতি হয়েছে তেহরানের, আর তাই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসকে হটিয়ে 10টি কম বসবাসযোগ্য শহরের তালিকায় এসেছে শহরটির নাম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।